experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তখন থেকেই পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর যখন আমাদের মহলে এলো, তখন তোমার সুখ দেখে ওর সমস্ত বাঁধ ভেঙে গেছে। ওর মতো ছোট থেকে সব সময় সবার ভালোবাসা তুমিই পেয়ে এসেছো, আর ও অবহেলা। যদিও এটা সত্য নয়, তবুও এই মেয়ে এটাই মানে। তাই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, যেন সমস্ত ভালোবাসা ও একা পায়। এমনকি ও জেনে শুনেই বিবাহতে সম্মতি দিয়েছিল তোমার সুখ নিজে ভোগ করবে বলে। কিন্তু পরে অবস্থা বেগতিক দেখে খুব নিখুঁত অভিনয় করেছিল, যেন সে এই বিবাহে রাজিই নয়। ওনার কথা বিশ্বাস করিস না আপু, উনি মিথ্যা কথা বলছে। তোকে এসব বুঝিয়ে আমাকে হত্যা করতে চাইছে। চিৎকার করে উঠল মায়েরা। অগ্নিদৃষ্টিতে তাকালে সুলতান। পুনরায় নরম কণ্ঠে বলল, এগুলো সব সত্যি এলি, তোমাকে মানতে হবে সত্যিটা। আমি মিথ্যা কথা বললেও মাইরার লেখা পত্র তো মিথ্যা কথা বলবে না। দাঁড়িয়াকে পাঠানো ওর পত্রগুলোই সাক্ষী দেবে ওর বিরুদ্ধে। সেখানে পরিষ্কার লেখা আছে আমার বলা কথাগুলো। এই লোকটা আমাকে ফাঁসাতে চাইছে আপু। এই লোকটার আসল রূপ তুই জানিস না। তোর মনে আছে বিবাহের পর একদিন তুই সাধারণের বেশে সাম্রাজ্য ঘুরতে বেরিয়েছিলি? তখন কিছু বখাটে ছেলে পেলে তোকে আজে বাজে কথা বলেছিল। ভ্রু কুঁচকালো বেগম। বলল, সে তো অনেক বছর আগের কথা, এখন কেন এসব বলছিস? সেই ছেলেগুলোর আর কোনো খোঁজ পেয়েছিলি? না, ওদের শাস্তি দেওয়ার জন্য সৈনিক পাঠিয়ে খুঁজেছিলাম আমি, কিন্তু ওরা কোথায় যেন চলে গিয়েছিল, তাই পাইনি কাউকে। এতদিনে তো সব ভুলেও গেছি আমি। তুই কেন এগুলো বলছিস এখন? আমি কিভাবে? এই সুলতান ওদের সবাইকে মেরে ফেলেছে। শুধু ওই ছেলেগুলো নয়, এখনো পর্যন্ত যতগুলো মানুষ তোর দিকে খারাপ নজরে তাকিয়েছে, তোর বিরুদ্ধে কিছু বলেছে, সবাইকে এই লোক গায়েব করে দিয়েছে। তার এই নির্দয় রূপ সে সবসময় লুকিয়ে রাখে তোর থেকে। তোর সামনে যতটা ভোলাভালা সেজে থাকে, তার আড়ালে ততটাই হিংস্র এই মানুষটা। আমাকেও মেরে ফেলবে। আমাকে বাঁচা আপু। আঁতকে উঠল বেগম। হতবাক নয়নে তাকালো সুলতানের দিকে। কি মায়া এই চেহারায়! তার সাথে যখন কথা বলে কি শান্ত আর ভালোবাসা মিশ্রিত তার প্রতিটা বাক্য। সে কিভাবে হিংস্র হতে পারে? এতগুলো দিনেও সে কখনো সুলতানের কোনো রকম হিংস্রতা দেখেনি। দারিয়াকে হত্যা করা প্রয়োজন ছিল, তাই করেছে। এতে কোনো দোষ নেই। কিন্তু ওই ছেলেগুলোর তো মৃত্যুর শাস্তি পাওয়ার মতো দোষ ছিল না। মায়েরা কি মিথ্যা কথা বলছে? মায়েরা পুনরায় বলল, বিশ্বাস না হলে মহলে ফিরে পরীক্ষা করে নিস। কিছুদিন আগে যে জেদার নামক ছেলেটাকে বন্দি করেছিস, গিয়ে দেখিস সে বেঁচে আছে কিনা। আমি নিশ্চিত এই লোকটা তাকেও মেরে ফেলেছে। এতগুলো কড়া অভিযোগ দেওয়ার পরেও নীরব নিশ্চুপ সুলতান। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। শান্ত দৃষ্টিতে তাকালো বেগম। অভিযোগগুলো সত্যি হলে তো সুলতান অবশ্যই উত্তেজিত হয়ে পড়তো। এভাবে অন্তত শান্ত থাকতে পারতো না। হুট করে মেজাজটা খারাপ হয়ে গেল বেগমের। মায়ের দিকে চেয়ে রাগান্বিত স্বরেই বলল, অনেক হয়েছে তোর মিথ্যাচার, আর নয়। একে তো নিজে এত বড় অন্যায় করছিস, আবার এখন আমার সংসার ভাঙার খোরাক জোগাচ্ছিস। তোর সাম্রাজ্য চাই, তাই তো? ঠিক আছে, আমি কথা বলবো আব্বার সাথে, পেয়ে যাবি তুই সাম্রাজ্য। এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আর কোনো দিনও তোকে দেখতে চাই না আমি। বোন হবার না যোগ্যই নস তুই। সম্পর্কের মাঝে হিংসা, বিদ্বেষ, প্রতারণা ঢুকে পড়লে সেই সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা যায় না। চলে যা তুই। তোমার বোন বলেই কি ছেড়ে দিচ্ছ তাকে? ও যে আবার তোমাকে হত্যা করার পরিকল্পনা করবে না, তার নিশ্চয়তা কি? এখন একটু কেটে কেটে ক্ষমা চাইলো, আর তুমিও গলে গিয়ে মাফ করে দিলে। অথচ এই বোনই তোমাকে হত্যা করতে কি না কি করেছে। গম্ভীর কণ্ঠ সুলতানের। আমার ছোট বোনও, কি শাস্তি দিতে বলছেন আপনি? তাছাড়া ওর লাগবে সাম্রাজ্য, সেটা পেয়ে গেলে আবার কেন আমার হত্যা করতে চাইবে? আর কিছুই করবে না। আমি কথা বলবো বললাম তো আব্বার সাথে। বেগমের কাতর কণ্ঠকে উপেক্ষা করল সুলতান। বদলে গেল তার মুখভঙ্গি। আচমকা তেড়ে গিয়ে তলোয়ার চেপে ধরল মায়রার গলায়। হেসে শিয়ে বলে উঠল, কিন্তু ওর শাস্তি মৃত্যু। আমাদের জীবনের 2 বছর বিষাদে রেগেছে শুধু ওর চক্রান্তের কারণে। সেদিন যদি সত্যি তোমাকে হত্যা করতে সক্ষম হতো, তাহলে কি হতো আমার? আজ ওকে ছেড়ে দিলে আবারও তোমাকে মারতে চাইবে ও। কথা বলতে বলতেই তলোয়ারে খানিকটা চাপ প্রয়োগ করলো সে। তৎক্ষণাৎ গলা চিরে রক্ত ঝরতে শুরু করলো।
ঘাবড়ে গেল মায়েরা। গলা লম্বা করে চোখ বড় বড় করে দেখলো তালোয়ার। ভীত হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, আপু বাচ্চা আমাকে। প্রায় সঙ্গে সঙ্গে ছুটে আসলো বেগম। পেছন থেকে সুলতানের বাহু টেনে সরিয়ে আনার চেষ্টা করলো। উত্তেজিত কণ্ঠেই বলল, করছেনটা কি? ছেড়ে দিন ওকে। ওর কিছু হলে আমার আম্মা কখনোই ক্ষমা করবে না আমাকে। সে এমনিতেই আমাকে ভালোবাসতে দুবার ভাবে। এরপর আমার কারণে মায়েরার কোনো ক্ষতি হলে কখনোই আমাকে ভালোবাসবে না সে। ছেড়ে দিল সুলতান। সরে আসলো মায়রার থেকে। বেগমের দু বাহু চেপে ধরল সহসায়। চিৎকার করে বলে উঠল, কি প্রয়োজন তার ভালোবাসার? আমি আসি তো তোমাকে ভালোবাসার জন্য, আর কারোর প্রয়োজন নেই। আমি একাই যথেষ্ট তোমাকে ভালোবাসার জন্য। তুমি কি ভাবছো তার মেয়ে তার কোলের কাছে থেকে এতগুলো ষড়যন্ত্র করলো, আর সে কিছুই জানতো না? মাসুম নয় সে। তার ভালোবাসার কোনো প্রয়োজন নেই তোমার। কিন্তু আমি আমার ভালোবাসাও চাই। ছেড়ে দিন ওকে। রাগে সজোরে তলোয়ার ছুঁড়ে ফেলল সুলতান। হাত মুষ্টিবদ্ধ করলো রাগ দমাতে। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে আবারও অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো মায়রার দিকে। পারলে যেন চোখ দিয়েই ভস্ম করে দিত তাকে। বেগমের আড়ালেই গলার রক্ত ছুঁয়ে ক্রুর হাসল মায়রা। যেতে যাওয়ার হাসি, দৃষ্টিতে হিংস্রতা। দু নয়ন কঠিন করে বলে দিচ্ছে সুযোগ পেলে আবারও সে হত্যার পরিকল্পনা সাজাবে। কাঁদো কাঁদো হয়ে আহ্লাদি গলায় বলল, তুই আমাকে মাফ করেছিস তো আপু? হ্যাঁ, চলে যা তুই। তোর চেহারা দেখতে ইচ্ছে করছে না আমার। কথা শেষ করতে না করতেই তার হাত টেনে ধরল সুলতান। গম্ভীর স্বরে বলল, তাহলে শাস্তি দেবে না তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো বেগম। তার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তার অন্য হাত টেনে নিজের মাথায় চেপে ধরল। ধরা গলায় বলল, আমার মাথা ছুঁয়ে কথা দিন, ওকে মারবেন না আপনি। কি করছো এসব? ছাড়ো। হাত টেনে নামিয়ে নিতে চাইল সুলতান। ভিজে উঠল বেগমের নয়ন জোড়া। সে উপলব্ধি করতে পারছে সুলতান মরিয়া হয়ে উঠেছে মায়রাকে শাস্তি দিতে, কিন্তু এতে তার পিতা মাতা মৃত্যু সমান কষ্ট পাবে। নেত্র গড়িয়ে দুফোঁটা পানি পড়তেই আটকে উঠল সুলতান। সহসা তার মাথা টেনে নিজের বক্ষে চেপে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উত্তেজিত স্বরে বলল, কাঁদে না এলি, দেখো তলোয়ার ফেলে দিয়েছি। কথা দিচ্ছি ওকে মারবো না আমি। তার বুকের ওপরের পোশাক খামচে ধরে ফুপিয়ে কাঁদছে বেগম। কিছুতেই এই অশ্রু যেন বাঁধ মানছে না। এই অশ্রু মায়রাকে বাঁচাতে নয়, বরং বোনের করা বিশ্বাসঘাতকতা অশ্রু ঝরাতে বাধ্য করছে তাকে। অবিরত কান্নার অর্থে ঘাবড়ে যাচ্ছে সুলতান। অসহায় হয়েছে তার মুখভঙ্গি। সে আরও শক্ত করে বেগমের মাথা চেপে ধরল নিজের বুকের সাথে। আহত গলায় বলল, কাঁদছো কেন? এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, মাইরার শরীরে একটা আঁচড়ও কাটবো না আমি। দু হাতের অজলা ভরে পরম আদরে তুলে ধরল বেগমের মুখটা। ক্রন্দনরত দুই চোখের পাতায় চুমু এঁকে বলল, আর কাঁদে না, দেখি তাকাও আমার দিকে। ছলো ছলো নয়নে মুখ তুলল বেগম। সুলতানের চোখে চোখ রাখতেই কান্না থেমে গেল তার। এক মুহূর্তে কেমন ঘাবড়ে গেছে মানুষটা। কে বলে সে হিংস্র? তাকে এভাবে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসল সুলতান। মায়েরার দিকে এক নজর দেখে নিয়ে বেগমের কানের কাছে ফিসফিসিয়ে বলল, গলা জড়িয়ে ধরো তো একটু। কি? কেন? বিস্ফোরিত দৃষ্টিতে শুধালো বেগম। আরে ধরোই না, তারপর তো দেখবে। কিছু না ভেবেই গলা জড়িয়ে ধরে বেগম। ততক্ষণাৎ তাকে শূন্যে ভাসিয়ে তুলল সুলতান। কোলে তুলে হাঁটতে লাগলো ঘোড়ার দিকে। বেগম বিরক্ত কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে সব? ভালোবাসা। সহজ সরল স্বীকারোক্তি সুলতানের। তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিজেও চড়ে বসল। লাগাম টেনে ধরে ঘোড়া ছোটালো সাম্রাজ্যের উদ্দেশ্যে। এবার আর ছটফট করছে না বেগম। প্রতারণার অনিলে স্তব্ধ তার হৃদয়। ভালোবাসার মানুষটার শরীরের উষ্ণতাও কাবু করতে পারছে না তাকে। এক ধ্যানে সামনের দিকে চেয়ে আছে সে। মায়েরা এখনো সাঁকোর মাঝ বরাবর মাথা নত করে দাঁড়িয়ে আছে।
অপেক্ষা করছে বেগম দৃষ্টির আড়াল হবার, কিন্তু তাকে চমকে দিয়ে গিয়ে ঘোড়া সাঁকোর মাঝ বরাবর আসতেই নিজের বাহু উঁচিয়ে বেগমের দৃষ্টি আড়াল করল সুলতান। ঘোড়ার গতি খুবই অল্প। মায়রাকে পেরিয়ে গিয়ে সুলতান আবারও ফিরে তাকালো তার দিকে। বেগমের দৃষ্টির আড়ালে হিংস্র দৃষ্টিতে চেয়ে বাঁকা হাসল সে। বড্ড রহস্যময় সেই হাসি। ঘাবড়ে গেল মায়রা। সুলতান তো এলিজাকে ছুঁয়ে কথা দিয়েছে, তাহলে আবার এভাবে তাকাচ্ছে কেন? এলিজাকে ছুঁয়ে কথা দেওয়ার পরেও কি সে ওয়াদা ভঙ্গ করবে? মেরে ফেলবে তাকে? পরক্ষণে নিজ মনেই হেসে উঠল সে। ওয়াদা ভঙ্গ করে তাকে হত্যা করলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে সুলতান। সে জানে না এলিজার জেদ কতটা দৃঢ়। ওয়াদা ভঙ্গ করলে এক নিমিষেই তার সঙ্গ ছেড়ে দেবে এলিজা, তীব্রভাবে ঘৃণা করবে সুলতানকে। আর এমনটা ঘটলে সুলতান জিন্দা লাশ হয়ে যাবে। এলিজার ঘৃণা নিয়ে বেঁচে থাকতে পারবে তো সুলতান? ততক্ষণে সাগর সামনে চলে এসেছে মাহতাবের ঘোড়া, তার সাথেই পিছনে বসে আছে বণিক। দূর থেকেই সুলতানের দৃষ্টি লক্ষ্য করল তারা। ক্ষণিকেই মাহতাব বুঝে নিল সুলতানের চাহনি। সুলতানের দৃষ্টি তার দিকে পড়তে ডানে বামে মাথা নাড়ালো মাহতাব। হয়তো কিছু একটা করতে নিষেধ করেছে সে। উসখুস করছে বেগম। সুলতানের হাত চোখের পাশ থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, এমনভাবে চেপে ধরেছেন, কিছু দেখতেই পাচ্ছি না আমি। ঘোড়ার ঘুরের শব্দ শুনলাম মনে হলো। মাহতাব চলে এসেছে বোধহয়। দেখি, হাত সরান, দেখতে দিন আমাকে। কে আসলো না আসলো তোমার দেখার দরকার নেই, আমাকে দেখো তুমি। মাহতাব আসেনি এখনো। আমার হাত সরিয়ে মাহতাবকে দেখবে না কি বণিককে দেখবে? কাউকেই দেখবো না আমি। চোখটাও ঢেকে রাখুন না হাত দিয়ে। শুধু শুধু এইটুকু দেখতে দিয়ে কি হবে? অসহ্য। বেগমের ঝাঁঝালো স্বরেও মুচকি হাসল সুলতান। সত্যি সত্যি নিজের হাত দিয়ে ঢেকে দিল বেগমের চোখ দুটো। কানের কাছে সামান্য ঝুঁকে এসে নেশালো স্বরে বলল, তাইলে আমাকে দেখতে পারো তুমি। দেখতে দেখতে নেশা হয়ে গেলে দুই একটা চুমুও দিতে পারো, আমি কিচ্ছু মনে করব না। হাল ছেড়ে দিয়ে চুপ করে রইল বেগম। অযথা কথা বলে এভাবে অত্যাচার সহ্য করার কোনো মানেই হয় না। তার চোখ থেকে হাত না সরিয়ে সুলতান পেছনে ফিরে মাহতাবকে কিছু একটা ইশারা করলো। অতঃপর ঘোড়া ছোটালো জোর গতিতে। বেগমকে আঁকড়ে ধরে ছুটে চলল অরণ্যের মাঝ দিয়ে। সাঁকোর মাঝ বরাবর থেমে গেল মাহতাবের ঘোড়া। মায়রার দিকে চেয়ে কোমর থেকে খুলে নিল নিজের তলোয়ার। ঘোড়া থেকে নামতে নামতে বণিককে উদ্দেশ্য করে খুবই শান্ত স্বরে বলল, এখন যা ঘটবে তা যদি কোনোভাবে সুলতানের কান অব্দি যায়, তাহলে সেদিনই হবে তোমার জীবনের শেষ দিন। সামনে মেয়েটাকে দেখতে পাচ্ছ? এই মেয়েটা সুলতানাকে মারার চেষ্টা করেছে, এমনকি এখনও মারতে চায় তাকে। তার জন্য নিশ্চয়ই তোমার মনে মায়ের সঞ্চার হবে না? শুনেছি সুলতানাকে ভালোবাসে তুমি, তাই আবারও বলছে, সত্যবাদী যুধিষ্ঠির হতে চেও না। অন্যদিকে প্রধান ফটকের সামনে এসে ঘোড়া থামতেই নেমে পড়ল বেগম। এক পলকও সুলতান দিকে না তাকিয়ে ছুটে গেল মহলের ভেতর। উল্টো দিকের অনিলে উঠতে থাকা তার নীল গাউনের দিকে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকলো সুলতান। এটা কি হলো? প্রধান দ্বার পেরিয়ে তার দিকে দৌড়ে এলো ওয়াসিফা সুলতান। আবেগী গলায় বলল, শাহজাইন। সমস্ত সৈনিক মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করলো তাকে। ঘোড়া থেকে নেমে সে এগিয়ে গেল মায়ের দিকে। আলতো হেসে সালাম প্রদান করে বলল, কেমন আছেন আম্মা? আলহামদুলিল্লাহ বাজান, তুমি কেমন আছো? কি হয়েছে তোমার? আল্লাহ রেখেছে ভালোই। উমার প্রতারণা করে সবাইকে মেরে আমাকে বন্দি করেছিল। এখন সব ঠিক আছে, দ্রুতই উমারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তানহা, তোহফা, জারনাব ওরা কোথায়? জারনাব মনে হয় ওর পিতার কাছে। তোমার কন্যা ঘুমাচ্ছে নিজ কমরায়। আর তানহার বিবাহের জন্য পাত্র দেখেছি, তাই নারাজ হয়ে দ্বার আটকে বসে আছে। তুমি একটু বুঝিয়ে বলো তো ওকে। বিবাহের বয়স হয়েছে, বিবাহ তো দিতেই হবে। আপনি চিন্তা করবেন না আম্মা, আমি ওকে বুঝিয়ে বলবো। হতে পারে ওর নিজস্ব কোনো পছন্দ আছে, সেটাও তো আগে জানতে হবে আমাদের। আব্বাজান কোথায়? তার কি আর ঠিক ঠিকানা আছে? না জানি কোথায় কোথায় ঘুরছে। তুমি একা আসলে যে? মাহাতাব মাহাতাব কেউ কি ওরা?
আতঙ্ক ধরা দিল ওয়াসিফা সুলতানের মুখশ্রীতে। আশ্বস্ত করল সুলতান। মাহতাব ঠিক আছে, আসছে পেছনে, একটু ক্ষতবিক্ষত হয়েছে, তবে গুরুতর কিছু না। কথা বলতে বলতে মহলে পৌঁছে গেছে তারা। সুলতান হন্তদন্ত হয়ে এগোতে নিলেই ডেকে উঠল ওয়াসিফা সুলতান। মাত্রই আসলে, আবার হন্তদন্ত হয়ে কোথায় ছুটলে? সবার সাথে দেখা সাক্ষাৎ করো। আগুন নেভাতে যাচ্ছি আম্মা, দেখা সাক্ষাৎ পরেও করা যাবে। আগুন? সে কি, কোথায় আগুন লাগলো? আপনার বৌমার মাথায় দপদপ করে দাবানল জ্বলছে। ছেলের কথার মর্মার্থ বুঝতে পেরে চোখ রাঙিয়ে তাকালো ওয়াসিফা সুলতান। বিড়বিড়িয়ে বলল, এ আর নতুন কি, সবসময় তো লেগেই থাকে। এলিজা কাল গেল আর আজই তুমি চলে আসলে, তাহলে বোঝো আগুনের শক্তি কতটা। জিদানের কারাগারের দিকে ছুটছিল বেগম। জিদান ঠিক আছে নাকি আগে দেখতে হবে, কিন্তু তার মন কিছুতেই মানছে না সুলতান এমন করতে পারে বলে। বারবার মন বলছে মায়েরা মিথ্যা কথা বলেছে। আকস্মাৎ পেছন থেকে তার হাত টেনে ধরল সুলতান। রাগান্বিত হলো বেগম, বিরক্তি কণ্ঠে বলল, আবার কি চাই? তোমাকে মানে গোসল করতে হবে, চলো গোসল করে দ্রুত পোশাক বদলে নাও। হাত পায়ে ওষুধ লাগাতে হবে তোমায়, তাছাড়া ক্ষুধাও লেগেছে খুব। পায়ে? পায়ে আবার কি হয়েছে? বেগম নিজের পায়ের দিকে লক্ষ্য করতেই দেখতে পেল সামান্য কেটে গেছে। হয়তো সেদিন ইটে বেঁধে পড়ে যাওয়ার সময় এটা হয়েছে। সে নরম গলায় বলল, ঠিক আছে, পরে লাগিয়ে নিব। এখন আমার একটু কাজ আছে, আপনি যান তো এখান থেকে, বিরক্ত লাগছে আমার। কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে। তো খেয়ে নিন, নিষেধ করেছে কে? ঝুঁকে এলো সুলতান, ধীর স্বরে বলল, আমি আমার বেগমের হাতে খাবো। এক ঝটকায় সরে দাঁড়ালো বেগম। আশেপাশের সমস্ত সেবক সেবিকা মাথা নিচু করে আছে। বড্ড রাগ হলো তার। এই লোক সমস্ত কাণ্ডজ্ঞান চিবিয়ে খেয়ে ফেলেছে নাকি কোথায় কি বলতে হয় সব ভুলে গেছে। সে ঝাঁঝালো স্বরে বলে উঠল, আবার সামনে এভাবে নষ্টমি করতে লজ্জা করে না আপনার? সুলতানি যদি এমন নষ্ট হয়, তাহলে বাকিরা কি হবে? আবার হবে, সবাই আমার মতো স্ত্রীর প্রেমে নষ্ট হোক, সমস্যা কোথায়? এ তো গর্বের বিষয়। আমি কালকেই ঢাক পিটিয়ে পুরো সাম্রাজ্যে ঘোষণা করে দেব, স্ত্রীর প্রেমে সবচেয়ে বেশি নষ্ট হতে পারবে যে পুরুষ, তাকে আমার পক্ষ থেকে একটা দালান উপহার দেয়া হবে। সমস্ত সেবক সেবিকা মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছে। শুধুমাত্র ভয়ের কারণে সশব্দে হাসতে পারছে না তারা। বেগমকে দাঁত কিরমির করতে দেখে সুলতান পুনরায় বলল, তোমার যদি খুব করে আমার কোলে উঠতে ইচ্ছে করে, তাহলে যেখানে যাচ্ছিলে সেখানেই যাও। আর যদি নষ্টামি করতে নিষেধ করো, তাহলে আমার সাথে চলো। গোসল করে ওষুধ লাগিয়ে তারপর আমাকে খাইয়ে দেবে। আশেপাশের এত এত সেবক সেবিকার মাঝে সুলতানের এহেন আচরণ প্রচণ্ড লজ্জায় পড়তে হলো বেগমকে। কারোর চোখে চোখ মেলাতে পারছে না সে। সুলতানও নাছোড়বান্দা হয়ে জেদ ধরে আছে। অগত্যা গন্তব্য বদলে সুলতানের সাথে যেতে হলো তাকে। এত লোকজনের সামনে সত্যি সত্যি যদি কোলে তুলে নেয়, তাহলে তার নাক কাটা যাবে একদম ভালো মতো। তাই সুলতানের কথাই মেনে নিতে হলো তাকে। ভুলে গেল কারাগারে যাওয়ার কথা, ভুলল জিদানের কথাও। বেশ কিছুটা সময় বাদে মাহতাব এসেছে মহলে, সাথে আছে বণিক। আপাতত মহলেই থাকবে সে সুরক্ষার কারণে। সেবক সেবিকাকে তার কামরা ঠিক করে দিতে বলেই জার্নাবের খোঁজে ছুটল মাহতাব। ক্লান্ত দেহ বলছে আগে গোসল করে খাওয়া দাওয়া করতে, অথচ অবুঝ তৃষ্ণার্থ হৃদয় বলছে আগে প্রিয়তমাকে দেখতে। জার্নাভের কামরায় পৌঁছানোর পূর্বেই চিন্তিত মুখে তার দিকে এগিয়ে এলো জার্নাব। থমকে গেল মাহতাবের দিকে চেয়ে। সুদর্শন পুরুষটার এ কী হাল করেছে জানোয়ারগুলো! রক্ত জমাট বেঁধে আছে কিছু কিছু স্থানে, ক্ষতবিক্ষত স্থানগুলোতে শুকনো রক্ত লেগে আছে এখনও। পাগড়ির ঠিক ঠিকানা নেই, চুলগুলো উস্কো খুস্কো। ক্লান্ত চেহারায় হাসলো মাহতাব, চোখে মায়া আর পাহাড়। অজস্র আবেগ ঠেলে ডেকে উঠল সে। জুই, তার এই ক্ষতবিক্ষত দেহ আর ব্যথিত দৃষ্টি সহ্য করতে পারল না জার্নাব।
সে এমনিতেই এসব সহ্য করতে পারে না। নরম মনের মানুষ হবার কারণে ক্লান্ত কণ্ঠের ডাকটা তাকে আরও ব্যথিত করল। মনে পড়ে গেল শাহাদের ক্ষতবিক্ষত শরীরের কথা। শাহাদের তখন কেমন কষ্ট হয়েছিল ভাবতেই ছলছল করে উঠল নয়নজোড়া। মাহতাবের দিকে 2 পা এগিয়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় শুধালো, খুব যন্ত্রণা করছে? কেন যেন তার এই ছলো ছলো নয়নটাও বড্ড ভালো লাগলো মাহতাবের নিকট। সে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কাঁদছো কেন? আমার কথা একবার মনে পড়েছে একদিনে? অনেকবার মনে পড়েছে আজমাই। তাই আজ আমি এসেছি কোথায় খুশি হবে তা না, তুমি কাঁদছো। আমি তো ভেবেছি আমাকে ভুলেই গেছো তুমি। ভুলিনি, কাউকে ভুলতে পারি না আমি, তাই তো ভালো থাকতে পারি না। মানে? অবাক হয়ে শুধালো মাহতাব। জোভিয়া, তুমি, সুলতান, সবাইকেই মনে পড়েছে খুব। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, জোভিয়ার যে রাগ না জানি কি করে বসে। মনক্ষুণ্ণ হলো মাহতাব, খানিক রাগান্বিত স্বরে বলল, বেগমের জন্য সুলতান আছেন, তোমারও তো চিন্তা করতে হবে না। রেগে যাচ্ছ কেন? হতবাক হয়ে শুধালো জার্নাব। আরও রাগ বাড়ল মাহতাবের। আবার বলছে রেগে যাচ্ছে কেন? আশ্চর্য! সে এতদিন পরে ফিরল, কোথায় তার কথা চিন্তা করবে তা না, পুরো বংশের কথা চিন্তা করছিল সে। এই বোকামিটা কখনোই তার ভালোবাসা বুঝবে না। দাঁতে দাঁত কিরমির করে বলল, মেয়ে রাখলে তোমার কে? তুমি চিন্তা করো সবার কথা। একা চিন্তা করতে কষ্ট হলে আরো 2-3 জন পাঠিয়ে দিচ্ছে, একসাথে বসে চিন্তা করো, তাহলে সুবিধা হবে। পুরো সাম্রাজ্যের মানুষের কথা চিন্তা করতে পারবে। আর কিছু বলার সুযোগ পেল না জান্নাব। তাকে হতভম্ব করে দিয়ে হনহনিয়ে চলে যেতে ধরল মাহতাব। হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকলো সে, অতঃপর পেছন থেকে চেঁচিয়ে উঠল, রাগ করো আর যাই করো, গোসল করে খেয়ে নাও আগে। আমি কাউকে বলে ওষুধের ব্যবস্থা করছিস? কি অবস্থা হয়েছে শরীরের? তার পেছনে ফিরল না মাহতাব, তবে হাওয়ার মতোই রাগ বিলীন হলো তার, অথর প্রসারিত হলো অজানা কারণে। মেয়েটা কি দ্রুতই তার অভিব্যক্তি বদলে দিতে পারে? শীঘ্রই নিজের অনুভূতি ব্যক্ত করবে সে। এভাবে আর কতদিন? বয়স তো কারোরই কম হলো না। জুই যে এতগুলো দিনেও একা আছে, তার জীবনে কেউ আসেনি, এই তো ঢের। সে এবার সাজিয়ে তুলবে নিজের জীবনটাকে। গভীর রাত, মহলের প্রতিটা প্রাণী বেঘরে ঘুমাচ্ছে। বেগম আর সুলতানের কাছে আসেনি, তোফার কামরায় ঢুকে দাঁড়িয়েছে। পাহারারত সৈনিকদের কড়াকড়িভাবে বলে দিয়েছে কেউ যেন তাকে বিরক্ত না করে। তবুও সুলতান কয়েকবার গিয়ে ডাকাডাকি করেও আশানুরূপ ফল পায়নি। বেগমের এক কথা, সে তোফার কাছে ঘুমাবে। সুলতানকে উল্টো ঝাঁঝালো গলায় বলে দিয়েছে ছোঁয়াছুঁয়ির প্রয়োজন হলে সে যেন দাঁড়িয়ার কাছে যায়। যন্ত্রণায় পড়েছে সুলতান। মেয়েও নিজের আম্মাকে পেয়ে খুব খুশি। মেয়ে বড় হচ্ছে, তার সামনে বেশি কিছু বলাও যায় না। বারবার ডেকেও হতাশা হতে হয়েছে তাকে। মহলের কোনো এক বন্ধ কামরায় দাও দাও করে জ্বলছে বণিকের দেওয়া নীল গাউনটা। আগুনে পুড়ে তার আর কোনো অস্তিত্বই বাকি নেই। সুন্দর গাউনটা পরিণত হয়েছে কালো ছাইয়ে। আগুনের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বোধহয় তবুও শান্তি পেল না। হন্তদন্ত হয়ে পোড়া ছাইয়ের মধ্যে পানি ঢেলে দিল সে। হাসল পৈশাচিকভাবে। নিকষ আধারের মাঝে সেই হাসি বড়ই ভয়ঙ্কর দেখালো। ভোর রাতে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সুলতান। তখন বেগম কামড়ে ধরাতে দাঁত দেবে পিঠ কেটে গেছে। রাত নামতেই অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে তাতে। পোশাকের সাথে ঘর্ষণের ফলে আরও বেশি ব্যথা করছিল। কোমর পর্যন্ত চাদর টেনে খোলা পিঠ নিয়ে বেঘরে ঘুমোচ্ছে সে। এখনও ফজরের আজান হয়নি। এই অসময়ে খোলা পিঠে কারো নরম হাতের ছোঁয়াতে তন্দ্রা ছুটল তার। উদম পিঠে খুব আলতোভাবে খেলা করছে হাতটা, ছুঁয়ে দিচ্ছে প্রতিটি লোমকূপ। ঠান্ডা স্পর্শে খানিক নড়ে চড়ে উঠল সুলতান। তবু থামল না সেই হাতের অবাধ বিচরণ। কিছুক্ষণ যেতেই পুরোপুরি তন্দ্রা কেটে গেল সুলতানের। আচমকা চোখ মেলে পাশ থেকে তলোয়ার নিয়ে চেপে ধরল অজ্ঞাত ব্যক্তির গলায়। বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে বেগম। গলা থেকে তলোয়ার সরিয়ে নিয়ে
বিরক্তিসূচক শব্দ করল সে। সঙ্গে সঙ্গে তলোয়ার ফেলে দিল সুলতান। হতবাক দৃষ্টিতে চেয়ে বলল, ও তুমি? আর কে সে? আমার বেগম। বলতে বলতে আলগোছে পালঙ্কে শরীর এলিয়ে দিল সুলতান। ঘুমের ঘোর এখনো কাটেনি তার। ঘুম ঘুম দৃষ্টিতে মাত্রই হাত বাড়িয়ে বেগমকে ছুঁতে যাবে অমনি চেঁচিয়ে উঠল বেগম, যেন বিজলির ঝটকা লাগছে তার শরীরে। আঁতকে উঠে বসে পড়ল সুলতান। ঘুম যেন হাওয়ায় বেগে পালালো। সে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে বলল, এভাবে চিৎকার করছো কেন? মনে হচ্ছে পরপুরুষ ছুটছে। উঠে বসুন, উঠুন বলছি। তার হাত ধরে বলিষ্ঠ দেহটা টেনে ওঠানোর প্রচেষ্টা চালালো বেগম। সুলতান নিজেই উঠে বসল। আচমকা মেজাজটা ভীষণ বিগড়ে গেল তার। ছুঁতে দেবে না তো এই ভোররাতে এসেছে কেন এই কামরায়? মশা মারতে? অসহ্য রাগ ঘিরে ধরল তাকে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে সে কিছু বলবে, তখনই বেগম উত্তেজিত স্বরে হতাশ হয়ে বলে উঠল, এত কষ্ট করে ওষুধ লাগিয়ে দিলাম, সব পালঙ্কে মাখিয়ে দিলেন। পালঙ্কের দিকে নজর দিল সুলতান। অবাক কণ্ঠে শুধালো, মানে? পিঠে ওষুধ লাগাচ্ছিলাম, হুট করে উঠে তলোয়ার চেপে ধরলেন। আবার কিছু না শুনে শটাং করে শুয়ে পড়লেন। সবটা ওষুধ বোধহয় মুছেই গেছে। এত ছটফট করেন কেন আপনি? স্বস্তির শ্বাস ফেলল সুলতান। বেগমকে টেনে নিজের কাছে সরিয়ে এনে বলল, কে বলবে তো, আমি ভাবলাম ছুতে দেবে না বলে চিল্লাচ্ছ। মেজাজ এমন চড়ে গিয়েছিল যে এখনই ঠাটিয়ে একটা লাগাতাম। কেন? দাঁড়িয়ার কথা খুব মনে। মুখে হাত চেপে কথা বন্ধ করে দিল সুলতান। ঠোঁট চোখা করে করে শব্দ করল সে। রেগে মেগে বলল, এই নামটা আর নেবে না, ভালো লাগে না আমার। আমি তোমাকে ছুতে চাই, শুধুই তোমাকে, অন্য কাউকে নয়। তাই এই নামটা বারবার বলে আমাকে অস্বস্তিতে ফেলবে না। এমন কথা না বলে বুকে আসো তো, ঘুমাই একটু শান্তিতে। মুখ থেকে টেনে তার হাত সরিয়ে দিল বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুলতানের দিকে। অভিমান ভরা গোমরা মুখটা বড্ড নেশালু ঠেকল তার নিকট। সত্য ঘুম থেকে ওঠা পুরুষের কি এত সৌন্দর্য মানায়? তৈলাক্ত মুখটাতে যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। বিরক্ত হয়ে বলল সুলতান। তাড়া দিয়ে বলল, কি হলো, আসো। এত অধৈর্য হচ্ছেন কেন আপনি? মিটমিটিয়ে হাসছে বেগম। সুলতানের উদ্বিগ্নতা তার ভালো লাগছে। অধৈর্য হব না? রাতে যা করেছো তুমি। নারাজ স্বর সুলতানের। কিন্তু এখন আমি আপনার বুকে শুয়ে পড়লে সবটুকু ওষুধ পালঙ্কে লেগে যাবে। কাজের কাজরা কিছুই হবে না। ব্যথা তো সারবেই না, উল্টো সারা দিন কামরা বন্ধ করে বসে থাকা লাগবে। নিজে কামড়ে আবার নিজে ওষুধ লাগাচ্ছ? ভ্রু কুঁচকালো সুলতান। নিজে বুঝি সাধু? থাপ্পড় মেরে না গালটা শেষ করে দিয়েছেন আমার। তার বেলায় তোমার দোষেই। আমিও আপনার দোষেই কামড়েছি। কে বলেছিল আমাকে কাঁধে তুলতে? আমার বেগম, আমার মর্জি। কাঁধে তুলবো নাকি মাথায় তুলবো একান্ত আমার ব্যাপার। আচ্ছা, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনাও না? চোখ মুখ কুঁচকে নিল সুলতান। ভোর রাতে এমন সুন্দরী নারী তার কামরায় ঝগড়া করতে এসেছে। কি আশ্চর্য! সে অধৈর্য হয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, ঝগড়া পরে করো, এখন বুকে আসো। আমার বুকে ব্যথা করছে বেগমকে কাছে না পেয়ে। ঔষধ মুছে গেলে যাক, পরে আবার লাগিয়ে নেব। ব্যথা না সারলে সারাদিন দ্বার আটকে কামরায় বসে থাকবো। তবু আমার বুক এখন তার সম্রাজ্ঞীকে চায়। সারা দিন কামরায় বসে থাকবেন, বাইরে যাবেন না? না, আমি কিন্তু আপনার সাথে কামরায় বসে থাকতে পারবো না। রাগান্বিত দৃষ্টিতে তাকালো সুলতান। বলল, তো আমি কি তোমাকে বসে থাকতে বলেছি? তুমি মহলে যা ইচ্ছে করে বেড়াবে, মাঝে মাঝে কামরায় এসে আমাকে সঙ্গ দিয়ে যাবে, ব্যাস। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আবরার জাওয়াত মহলেই আছে। বাইরে বাইরে ঘুরলে তার সাথে দেখা হতেই পারে, চোখাচোখি হবে, কথা হবে। আর আপনাকে তো কামরায় থাকতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে এসে সঙ্গ দিয়ে যাব,
নিন শুয়ে পড়ুন, বুকে শুতে আমার কোনো সমস্যা নেই।